পরের বছর আমরা গিয়েছিলাম, আমরা চান্স পেয়েছিলাম 8 জন। তো টেকনিকটা তো অবশ্যই এটা স্যার সবসময় বলে যে আপনার 12-14 বছরের নিচে যারা, তাদেরকে আপনি যেটা বলবেন যদি রং হয় ওইটা চেঞ্জ করা যায় সুন্দর করে, কিন্তু 14-15 বছর হয়ে গেলে তখন আর ওই রং জিনিসটাকে শুধরানোটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ তার বোন টোন সবগুলো কিছু ওটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। এই কারণে আলহামদুলিল্লাহ যে আমি ওয়াইস স্যারের মতন একজন কোচের আন্ডারে আমি বড় হয়েছিলাম আমাদের এই কারণে। আর আমি প্রচুর খেলা দেখতাম একদম ছোটবেলা থেকেই। কার খেলা দেখতেন বেশি? আমার একদম ছোটবেলায় রোল মডেল ছিল বাংলাদেশের আমি ইসলাম বুলবুল ভাই এবং সচিন টেন্ডুলকার। এই দুইজনের হাইটটা একটু ছোট ছিল, তো নিজেকে মনে করতেন যে ভালো লাগতো আর কি আপনার? হ্যাঁ, ওনাদের রাইট হ্যান্ডি ব্যাটসম্যান, ওনাদের টেকনিকগুলো আমার কাছে আর কি যখন ছোট ছিলাম একদম 95-96-এর কথা বলছি, যে ওনাদের খেলা দেখে আর কি অনেক কিছু শেখার ছিল। তো আমি প্রচুর খেলা দেখি, খেলা দেখে যে প্লেয়ারটা ভালো লাগে, যেমন রিকি পন্টিংকে আমার ভালো লাগতো পুল হুকগুলোর জন্য, যে এনিথিং শট বললে যেভাবে, সেটাতে কিছু আমরা পেয়েছি আপনার শটের মধ্যে। তো আমি এক একটা প্লেয়ারকে চুজ করি যে ওর কোন শটটা আর কি আমি নিতে পারি। তো এইটাই আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে আমি একদম ছোটবেলা থেকেই খেলা, আপনার মনে আছে যে আগে সাহারা কাপ হইতো টরেন্টোতে, তো আমার বাসায় ডিশের লাইন রাত জেগে খেলা দেখি, রাত জেগে, হ্যাঁ 3টার সময় শেষ হতো, কিন্তু আমার এরিয়াতে রেকর্ডিং করে নিয়ে এসে খেলাটা দেখাইতো। তো আমার বাসার খেলাটা শেষ হতো 5টার সময়, তো আমি 5টা পর্যন্ত সজাগ থাকতাম ভোরবেলা, যে আমি খেলা দেখে তারপরে ঘুমাবো। তো এরকম ছিলাম আর কি, আমি খেলা খুব ফলো করতাম। আর লাকি ছিলাম যে আসলে আমরা অঙ্কুরের স্টুডেন্টরা খোলা জায়গায় প্র্যাকটিস করার অপরচুনিটি পেতাম আপনার গুলিস্তানে। যে তো টেন্ডুলকারের সাথে যখন আমরা বাংলাদেশে কোনো সিরিজ হইতো, আমরা তখন বল বয় হিসেবে কাজ করতাম, খেলা দেখতাম, তাদেরকে থ্রো করতাম। তো খেলা শেখার জন্য ওয়াইস স্যার আমাদের পুরো মাঠের চারদিকে বসাইতেন যেন আমরা খেলা শিখতে পারি বড় বড় স্টার দেখে। তো টেন্ডুলকারের সাথে আমার ছবিও আছে। আপনাদের বাসায় গিয়েছিল আমরা জানি। হ্যাঁ, তো তখন 2004-এ যখন বাংলাদেশে আসলো টেন্ডুলকারকে আমি ওই ছবিটা দেখালাম, পরেও জিজ্ঞাসা করছে যে তুমি বাংলাদেশ টিমে চান্স পেলা কবে? আমি 2001-এ। 98-এর ছবি দেখে 2 বছর পরেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমি চান্স পেয়েছি, এটা শুনে সে অবাক হয়েছে যে আসলে হিউজ ট্যালেন্ট হইলেই আসলে এটা সম্ভব। তো আলহামদুলিল্লাহ তারপর থেকে সে জানতো যে আমি ওর ভক্ত। যেমন ওই টেস্টে আমি ঢাকাতে যখন খেললাম তার সাথে কথা বলছিলাম যে আমার এভরি সিরিজেই একটা ইনিংস ভালো হয়, বাকিগুলো ভালো হয় না, এইটা কেন? তো পরেও বলছিল যে তুমি যখন ফার্স্ট ম্যাচটা খেলো, অপোনেন্ট তোমার স্ট্রং পয়েন্ট দুর্বল পয়েন্ট জানে না, ওরা তোমার স্ট্রং পয়েন্টে বল করে, তুমি ওইটাতে পারফর্ম করে ফেলো। যখন ওরা একটা ম্যাচ দেখে তখন তারা অ্যানালাইসিস করে দেখে যে তুমি এই জায়গাটায় দুর্বল আসছো, তো তখন ওই দুর্বল জায়গাটা তুমি মাইন্ড গেম, তো এটা যে ওইটা তুমি সার্ভাইভ করার চিন্তা করো না, তুমি ওই দুর্বল বলটাকেও তুমি অ্যাটাক করতে চাও। শ্রীলঙ্কা বোধহয় আপনাকে পড়তে পারেনি বা মুরলীধরন বোধহয় আপনাকে পড়তে পারেনি। আমি পিছনে ফিরে যাই, আপনার সেই এখনো যেটি অখ্যাত আছে যে রেকর্ডটি টেস্ট ক্রিকেটে, কি পরিকল্পনা ছিল আসলে? আপনি তো প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন, প্রথম ইনিংসে আমি টপ স্কোরার ছিলাম, 26 রানে টপ স্কোরার ছিলাম, আমরা 90 রানে অল আউট হয়ে গিয়েছিলাম। শ্রীলঙ্কা কি হয়েছে, ওই যে আমরা বল বয় যখন ছিলাম তখন পাকিস্তান টিমের শাকলাইন মুস্তাক এসেছিল, সে দোসরা বল করতো, তখন প্রথম অফ স্পিনার যে দোসরা বল করে, হ্যাঁ সেই শুরু করেছে। তো আমাদের অঙ্কুরের একটা ছেলে ছিল ইব্রাহিম সাগর, সে আবার শাকলাইনের কাছ থেকে যে ওই টিপসটা নিয়েছে যে কিভাবে দোসরা করে। তো ওকে আমি এভরিডে সপ্তাহে 3 দিন নেটে প্র্যাকটিস করতাম, স্টেডিয়ামে এসে আরও 2 দিন প্র্যাকটিস করতাম। তো প্রত্যেক দিন সাগরের বল খেলে আমার কাছে খুব ইজি মনে হইতো যে অফ আর কি আমাদের অঙ্কুরের প্লেয়ার আপনারা যারাই দেখবেন যে শাহরিয়ার নাফিস টেস্ট খেলেছেন, আনোয়ার হোসেন উইকেট কিপার ও টেস্ট খেলেছেন, মোহাম্মদ শরীফ, আমরা 4টা টেস্ট প্লেয়ার। এখন রিসেন্টলি রকিবুল লেফট আর্ম স্পিনার, বিপ্লব ওরাও ওয়াইসার স্টুডেন্ট, কাজী অনিক পেস বলার ও ওয়াইসার স্টুডেন্ট। তো আমাদের ওয়াইসার স্টুডেন্ট আমরা হাত থেকে বল পিক করাটা শিখতাম শুরু থেকেই, কারণ স্যারও আমাদের নেটে বল করতো, স্যার এত বড় বড় লেগ স্পিন করতো, পাকার মধ্যে আবার গুগলি করতো। তো যখন আপনি হাত থেকে রিড করতে পারবেন তখন কিন্তু পজিশন নেওয়াটা সহজ। আপনি আগে থেকে পিক করলেন যে এটা লেগ স্পিন, তার মানে শর্ট বল হলে আপনি পয়েন্টে যাবেন স্কোয়ার কাট মারার, গুগলি শর্ট বল হলে আপনি পুল মারার জন্য যাবেন। যদি আপনি পিক না করেন তাহলে হয়তো আপনি উল্টা যাবেন, যে গুগলি মারতে আপনি স্কোয়ার কাট মারতে যাবেন, তখন আপনি বিট হবেন। এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, স্যারের এই হাত দেখে খেলা শেখাটা। আমি নিজেও লেগ স্পিন করতাম। তো যখন মুরালিকে আমি খেললাম, আমাকে পুরো ইনিংস আমি 2টা বল খালি সমস্যা হয়েছিল, কারণ ওই 2টা বল আমি ওর ফেসের দিক তাকাইছিলাম। যখন আপনি ফেসে তাকাবেন, হাত তাকাবেন না, ওর চোখগুলো মনে হয় যে বের হয়ে যাচ্ছে, এত বড় বড় চোখ, ভয়ের জন্য। তো আমি আসলে মুরালিকে আমি খুব ইজিলি পিক করতাম। বুলবুল ভাই যেহেতু আমার রোল মডেল ছিল, উনি আমার পার্টনার ছিলেন। তো আমরা তো টস হেরে ব্যাটিং করলাম, আমরা টি-এর আগেই অল আউট। তো আমি নাম্বার 7-এ ব্যাটিং করেছিলাম, দুর্জয় ভাই ক্যাপ্টেন ছিল, উনি নাম্বার 6-এ ছিলেন। তো আমরা 90 রানে অল আউট, আমি 26
টপ স্কোরার, খুব চমৎকার মুরালির ধরনকে খেললাম। তো সেকেন্ড ইনিংসে দুর্জয় ভাই আমাকে বলছে যে যেহেতু তুই মুরালিকে ভালো খেলছিস, তুই আমার জায়গায় যা, 6 যা, আমি পরে যাব। আমি আচ্ছা, আমি তো অপরচুনিটি পেলাম। কিন্তু আমার ওইখানে যাওয়ার আগে আমি অনেকগুলো পারফরমেন্স করছিলাম। আর বাংলাদেশ টিমে ঢোকার আগে আমি আন্ডার-17 এশিয়া কাপ হইলো বাংলাদেশ এবং পাকিস্তানে, দুই জায়গায় আমি বেস্ট ব্যাটসম্যান হয়েছি, 100 করেছি দুইটা, বাংলাদেশও একটা, পাকিস্তানও একটা। যে তারপর আপনার অস্ট্রেলিয়া একাডেমি আসলো, তাদের সাথে আমি 110 নট আউট ছিলাম। একদিন পরেই আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট চিটাগাংয়ের সাথে আমি 157, তারপরের দিন আবার 7 উইকেট, ওই ফার্স্ট ক্লাসে আরেকটা 100, তো 575 রান করেছিলাম ফার্স্ট ক্লাসে। আমি তখন আমাদের একটা ফরেনার অ্যালাউ ছিল, তো ফরেনারদের মধ্যে আমি ব্যাটিংয়ে 3 নম্বর হয়েছি, বোলিংয়ে 3 নম্বর হয়েছি, আর লোকালদের মধ্যে আমি 2 নম্বর ছিলাম ব্যাটিং এবং বোলিংয়ে। তো আমাকে অপরচুনিটি করে দিলেন বাংলাদেশ টিমে। তো আমি যেহেতু প্রচুর 5টা 100 করেছিলাম, তো যখন আমি শ্রীলঙ্কার সাথে সেকেন্ড ইনিংসে আমাকে পাঠালো দুর্জয় ভাই, আমি ডে 2-তে 4 নট আউট, পরে সারা রাত ঘুম হচ্ছে না। আমি এই টেস্টটা আমাকে অ্যাজ এ লেগ স্পিনার খেলানো হয়েছে, 7 নম্বর ব্যাটিং করছে, কিন্তু আমি তো জেনুইন ব্যাটসম্যান, কাম বলার। তো তুমি তো ব্যাটসম্যান, তুমি মারতেই পারো। পরে তো আমার পার্টনার হলো বুলবুল ভাই, আমার রোল মডেল। বুলবুল ভাই একটু আপসেট ছিল, কারণ ওই টেস্ট ম্যাচটা আকরাম ভাইকে ড্রপ করে আমাকে খেলানো হয়েছে। তো বুলবুল ভাই হয়তো একটু প্রেশারে ছিল যে উনি পারফরমেন্স না করলে হয়তো ওনাকেও বাদ দিয়ে দেবে এরকম। তো উনি একটু খুব মন খারাপ ছিল যেহেতু আকরাম ভাইকে বাদ দেওয়া হয়েছে আর আমাকে সুযোগ দেওয়া হয়েছে। যদিও আমি খেলছি মনি ভাইয়ের জায়গায়, আর কি স্পিনারের জায়গায় খেলছি অ্যাজ এ স্পিনার হিসাবে। পরে তো আমি আমাকে বুলবুল ভাই সাজেশন দিতেছে যে আশরাফুল 4 রানের জন্য লোভ করো না, আউট হয়েও না। আমি কাছে ঠিক আছে, যে টেস্ট ম্যাচে প্রায় 3টা সেঞ্চুরি ছিল, তারপর বড় বড় 50 ছিল। মমিনুল 3 ইনিংসে 3টা বড় বড় 50 করেছেন। T20 তো আমি বলবো যে তানজিম তামিম খুব চমৎকার ফর্মে আছেন। ওয়ানডে তো তামিম ব্রিলিয়ান্ট 100 করলো। কিন্তু ওভারঅল অবশ্যই আমার কাছে মনে হয় যে আমাদের প্লেয়াররা যদি জাস্ট আপনার সিচুয়েশনটা কি ডিমান্ড করছে এটা যদি একটু চিন্তা করে এবং একটু যদি নিজের চিন্তা করে যে নিজের রানটা যদি করেন, তাহলে কিন্তু টিমের রান। আমরা অনেক এক একজনের ওয়ার্ডটা ডিফারেন্ট ভাবে হয় যে টিমের জন্য খেলবো, কিন্তু আপনি যদি নিজের জন্য খেলেন সেটাই কিন্তু টিমের রান। টিম কিন্তু চাচ্ছেই আপনি যতক্ষণ মাঝখানে থাকেন, লাইক তানজিম তামিম যতক্ষণ মাঝখানে থাকবে, 2 ওভার ডট হলেও পরে 3 বল 4 বলে কিন্তু ওভার বাউন্ডারি মেরে সে কাভার করতে পারবে। এই বিশ্বাসটা যদি নিজের মধ্যে আনতে পারে যে না আমি একা ম্যাচ জিতাতে পারবো, তারা করে। যেটা আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার। যে আপনি যদি দেখেন যে পাকিস্তানের সাথে সেকেন্ড ম্যাচটাই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভেবেছে যে এটা আসলে সম্ভব না, 25 ওভারে 200 রান করা সম্ভব না, হিউজ। কিন্তু আপনি দেখেন লিটন এবং তৌহিদ যেভাবে ব্যাটিং করছিল, মনে হচ্ছিল যে জাস্ট লম্বা সময় ব্যাটিং করলে কিন্তু খুব ইজি, কারণ খুব ইজি খেলতেছিল। এইটাই আপনাকে লম্বা সময় চিন্তা করতে হবে যে আমি একা, কারণ আমরা যখন অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম ওই সময় আপনাকে আলাদা চিন্তাই করতে হবে যে না আমি হারাবো। ওই অস্ট্রেলিয়া টিমকে যখন আমরা হারিয়েছিলাম, যেমন আমার পার্টনারই সুমন ভাই ছিলেন, আমি বারবার বলতাম সুমন ভাই এই ম্যাচ কিন্তু জিতা সম্ভব। উনি বলতেন তুই এগুলো চিন্তা না করে খালি তোর ব্যাটিংটা কর। কিন্তু আমার মধ্যে কিন্তু ছিল যে না আমি এই ম্যাচ জিতাবই, কারণ এগুলো ডোমেস্টিকে যদি আপনি 250 রান করে জিতাতে পারেন, কেননা ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি পারবো না। সেম খেলাই কিন্তু, হ্যাঁ ওরা হয়তো বেটার অপোনেন্ট, কিন্তু আপনিও তো বেটার প্লেয়ার। তো নিজেকে ওই মানের চিন্তা করতে হবে। আমি সবাই ওইটা চিন্তা করছেন, ও ডেফিনেটলি চিন্তা করেন। আরও যত তাড়াতাড়ি বেশি বেশি নিজেকে বড় মনে করতে পারবে, তখন আসলে আমার মনে হয় যে আমাদের টিমটা একটা, বিশেষ করে আপনি বলেছেন সম্প্রতি দেখলাম যে সিনিয়রদের কাছ থেকে ধারাবাহিকতাটা বেশি জরুরি। এবার আমি আপনার ব্যক্তিগত কিছু বিষয়ে পছন্দের বিষয়ে জানতে চাই। আমি প্রথমে বলছিলাম যে আপনার আসলে সেরা ব্যাটসম্যান, 5 জন সেরা ব্যাটসম্যানের নাম বলতে বললে কাকে বলবেন, কার নাম রাখবেন? অবশ্যই আপনার টেন্ডুলকার থাকবেন, বুলবুল ভাই থাকবেন, যেহেতু আমার এই দুজনই রোল মডেল ছিল। তারপর আমি রিকি পন্টিং, ইমজামুল হক, সাঙ্গাকারা, 5 জন। বিরাট কোহলি থাকবে না? বিরাট কোহলির আসলে ও ডেফিনেটলি গ্রেট প্লেয়ার, কিন্তু আমার এই যে নামগুলো বলছি ধরেন এগুলার আসলে আমার সময়ের প্লেয়ার আর কি। তো এই কারণে এগুলা বেশি, ওদের খেলা আমার বেশি ভালো লাগে। আপনার সাঙ্গাকারার কাভার ড্রাইভ, একটা টেস্ট ম্যাচের কথা আপনাকে বলি, আমি তখন ক্যাপ্টেন। প্রথম টেস্ট ম্যাচে সে পুল মারতে গিয়ে আউট হয়ে গিয়েছে 0 রানে। পরের 2 টেস্ট ম্যাচে 2 ইনিংসে একটা পুল শট খেলে নাই, 2 ইনিংসে 200 করেছেন। তো কতটা ডেসপারেট ওরা যে রান করার জন্য।
তো যাদের ইমজামুল হক ও অসাধারণ, মুলতানে ওই টেস্ট ম্যাচের কথা যদি মনে করেন, একা সে ম্যাচটা উইন করিয়েছিল। তো এই কারণে আমার কাছে যেই নামগুলো বললাম, রিকি পন্টিং, ওরা আমার পুল শট বেশি। আরেকটা নাম হয়তো মিস হয়ে গেছে, অরবিন্দ ডিসিলভা। যে অরবিন্দ ডিসিলভার অনেকেই বলেন যে অরবিন্দ ডিসিলভার সঙ্গে আপনার একটা সিমিলারিটি খুঁজে পান। অরবিন্দ ডিসিলভা আমার মনে আছে যে আমি একটা টেস্ট ম্যাচ দেখছিলাম, সেই স্পিন বলে লিফট করছে, তো আমি ওইটা দেখে লিফট শিখছি যে না, এইভাবে বল ছাড়তে হয়। তো আমি আসলে যখন খেলা দেখি, খেলা দেখে দেখে কিছু শেখার চেষ্টা করি যে এই ব্যাটসম্যানটা কীভাবে ছাড়ছে, কীভাবে মারছে, কীভাবে ডিফেন্স করছে। তো ওই আমার সময়, এখন তো আসলে এত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়াতে ওই মজাটা আসলে নাই। আপনার সেরা বা প্রিয় শট কোনগুলো? আমার আসলে ফেভারিট শট আসলে আমি পুল এনজয় করতাম, কারণ এইটা এই কারণে এনজয় করতাম, আমরা যখন শুরু করেছিলাম তখন তো আসলে 140-150 কিলোমিটার বলার ছিল না, আমরা আইসিসি লেভেলে খেলতাম, কেনিয়া, তারপর পাপুয়া নিউগিনি, এইসব টিমের সাথে খেলতাম। হঠাৎ করে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম, স্কুপও তো আপনাকে দেখেছি, আপনি যে সময় স্কুপ খেলতেন তখন কিন্তু এত বেশি কেউ স্কুপ খেলতো না। হ্যাঁ, এইটা কি হয় আসলে, আমি বললাম না প্রচুর খেলা দেখি, তো প্রচুর চিন্তাও করি যে আসলে ডেতে যখন স্লগ ওভারে বলাররা কোথায় বল করবে। স্লগ ওভারে কিন্তু একটা সেট ব্যাটসম্যান সে কখনোই লেন্থে বল করবে না, আবার শর্ট বলও করবে না, সে ইয়র্কারের চিন্তা করবে। তো এই ইয়র্কার বলটা কিভাবে চার মারা যায়, ওই চিন্তা থেকেই যে আচ্ছা এটা যদি এইখানে আসে আর আমি যদি আগে থেকে পিক করে আস্তে করে ব্যাটে লাগে, তাহলে এদিক দিয়ে একটা 4 রান পাওয়া যাবে, বা রিভার্স সুইপ যদি উপরে রাখে এদিক দিয়ে মারলে 4 রান। এই জিনিসগুলো আসলে নিজের থেকে আনতে হয়, এইসব শর্টসগুলো। তো আমি চেষ্টা করতাম এইসব শর্টসগুলো আনার আর কি। জি, নিজের সেরা ইনিংসের কথা যদি বলি, যে সেরা 5টা ইনিংস যদি বলি, আপনি কোন 5টা ইনিংসকে রাখবেন? আমি ওয়ানডে ক্রিকেটে যদি বলেন, আমার আর কি অস্ট্রেলিয়া বলেন, তারপর নেক্সট ডে ইংল্যান্ডের সাথে 52 বলে 94, এই ইনিংসটা অনেকে আমাকে এখনও যারা দেখে বলে যে ভাই আমি এই ইনিংসটা কালকেও দেখেছি, এরকম বলে ইউটিউবে। আমি বলি যাক থ্যাংক ইউ। কিন্তু আমার সেরা ইনিংস যদি বলেন, সাউথ আফ্রিকার সাথে 2007 ওয়ার্ল্ড কাপ, তারা র্যাঙ্কিং 1 নাম্বার ছিল, 87-83 বলে। এই ইনিংসটা আমার খুব ফেভারিট একটা ইনিংস। এরকম সিমিলার আরেকটা ইনিংস আমার কাছে মনে হয় নিউজিল্যান্ডের সাথে আমি 50 বলে বা 53 বলে 70 করেছিলাম, অলমোস্ট সিমিলার, এক ডোমিনেট করেছিলাম। এই দুইটা ইনিংস আমার খুব ভালো লাগে। আর টেস্ট ক্রিকেটে যদি বলেন, অবশ্যই আমার 5-6টা সেঞ্চুরির মধ্যে ইয়াংগেস্ট সেঞ্চুরিটা আমাকে হয়তো পরিচয় দিয়েছেন পুরো ওয়ার্ল্ডে। কিন্তু আমার কাছে আবার আমার লাস্ট ইনিংসটা 190-200 হয়নি, ওইটাও একটা খুব চমৎকার একটা ইনিংস। কিন্তু 158 এগেন্স্ট ইন্ডিয়া চিটাগাংয়ে করেছিলাম, হ্যাঁ নট আউট ছিলাম, ওই ইনিংসটা আমার খুব ফেভারিট। আপনি 20 বছর বয়সে হরভজন, অনিল কুম্বলে, জহির খান, ইরফান পাঠান, 4টা কোয়ালিটি বলার ছিলেন, আর উইকেটটাও ইজি ছিল না, উইকেটটা এত বড় বড় ক্র্যাক ছিল। তো এই ক্র্যাকের মাঝখানে আমার আল্লাহর রহমতে ওই দিনই আমি টেন্ডুলকারের সাথে কথা বলেছিলাম খেলার আগের দিন, যে সচিন ভাই প্রথম ইনিংসে তো আমি 60 নট আউট ছিলাম প্রথম টেস্টে, এখন কি হবে? পরে বলে এটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি জাস্ট পজিটিভ থাকবা। ও খুব ভালো ভালো উপদেশ দিয়েছিল, যেহেতু আমি শর্টস খেলতে পছন্দ করি, আমার জন্য সবসময় দেখবেন যে বাউন্সার মারার চেষ্টা করে, আমি পুল খেলি, তো ওইটাতে আমি আউটও হই। তো ও বলে যে দেখো তোমার জন্য যদি 2-3টা, ওই দিন আপনি বেশ ভালোই পুল খেলেছেন। হ্যাঁ, ওই দিন গ্যালারিতে পাঠাচ্ছেন। গ্যালারিতে, হ্যাঁ 3টা 6 ছিল, প্রায় 16-17টা না 21টা না 22টা 4 ছিল। তো টেন্ডুলকার আমারে বললো যে যদি পিছনে ফিল্ডার থাকে আর তোমার যদি মন চায় মারবা, আর যদি মারতে মন না চায় তখন বলবা না যে আমি মারবো না, বলবা যে আমি এটাকে আস্তে গ্লান্স খেলে এক নিব, লিফ করব না, জিনিসটা আনবা না তোমার মধ্যে। পরে তো পুরো ইনিংসটা, এইটা একটা ইনিংস। আর T20-তে আমি বলবো যে আমার ইন্টারন্যাশনালে 2টা 50, কিন্তু আমি ডোমেস্টিকে 2টা 100ও করেছিলাম, বিপিএলে একটা, তারপর সোনারগাঁ ক্রিকেটার্সের সাথে একটা 100 করেছিলাম। কিন্তু অবশ্যই আমি বলবো যে ফার্স্টেস্ট 50 ওয়ার্ল্ড ক্রিকেটে ওটা ফার্স্টেস্ট 50 ছিল T20 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের সাথে সাউথ আফ্রিকায়। 7 দিন পরে আবার যুবরাজ সিং আপনার ওটা ভেঙে ফেলেছেন, 12 বল বা 13 বলে করেছেন। তো এই 3টা ইনিংস, 3টা ফরম্যাটে আমি বলবো যে আমার সেরা। আর ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমার জিম্বাবুয়ের সাথে আমাকে নেয়নি আর কি, সিলেকশন করেনি। ওই সিলেকশনের আগের দিনও আমি 125 করেছিলাম ফার্স্ট ক্লাস ক্রিকেটে, কিন্তু ফারুক ভাইরা চিন্তা করেছেন যে না আরেকটু লম্বা সময়। কিন্তু তখনই আমি ইন্টারভিউতে বলেছিলাম যে আমার জন্য ভালো হয়েছে যে আমি আরেকটা বিগ 100 করব ফার্স্ট ক্লাস ক্রিকেটে। তো ওই ম্যাচে আমি 263 করেছিলাম চিটাগাংয়ের সাথে। পরে ওই ইনিংসের পরে আবার উৎপল শুভ্র ভাইয়ের একটা খোলা কলামে আমি আবার ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছিলাম। জি,
আমি আপনার এতগুলো ইনিংসের মধ্যে আমাকে যদি আমার কাছে এখন 158 যেটি আমি ওই দিন দেখছিলাম, আর অনেক মানুষই দেখছিলেন সেই বিশেষ ইনিংসটি। সেদিন কমেন্ট্রিতে ছিলেন আরেক লিটল মাস্টার, ছিলেন সুনীল গাভাস্কার, মাঠে ছিলেন আপনি লিটল মাস্টার। তিনি একটি কথা বলছিলেন যে তার দেখা অন্যতম সেরা টেস্ট ইনিংস ছিল ওইটি। আমার এখনো ওই টেস্টে দেখেন ইন্ডিয়ানরা কিন্তু 3টা 100 করেছিল, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ আমি হয়েছিলাম। যে তো এদিক দিয়ে আমি খুব ভাগ্যবান ছিলাম যে আমি টেস্ট ক্রিকেটে 3টা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম 3টা ইনিংসের কারণে। বোলিং এর ক্ষেত্রে আসি, যে বোলার হিসেবে কাকে বেশি ভয় লাগতো যে আমি একে ফেস না করতে পারলে আমার মনে হয় ভালো হতো, এরকম? ফ্লিনটফ আমার আর কি, ফ্লিনটফকে ফেস করার পরে এতটা ডেঞ্জারাস মনে হয়েছে, কারণ সে 6 ফিট 4 ইঞ্চি লম্বা, আবার 2 ফিট হাত, 8 ফিট 4 ইঞ্চি থেকে বল আসে, আর এভরি বল 92 মাইলে। একটা বলও যেমন শোয়েব আখতারের বল খেলেছি, ও একটা বল হবে 136 কিলোমিটার, একটা বল হবে 145 কিলোমিটার, একটা বল হবে 150, কিন্তু আপনার ফ্লিনটফ এভরি বল 92 মাইল, 90-র নিচে নাই, আর গুডল্যান্ড থেকে চেস্টে চলে আসে। তো আমার কাছে ফ্লিনটফে সবচেয়ে যত বলার খেলছি আমার কাছে তাকে খুব ডেঞ্জার মনে হয়েছে। আরেকটা বলার আছে মনি মর্কেল, সাউথ আফ্রিকার, ও লম্বা ছিল, সামনে থেকে মনে হয় যে উপরে চলে আসে। এই 2টা বলার ডেঞ্জার মনে হয়েছে আমার কাছে। তো পেস গেল, স্পিনে আমি মনে করি যে মুরালি তো ডেঞ্জারাস বলার, 800 উইকেট নেওয়ার বলার, কিন্তু আমার তাকে খেলতে খুব মজা লাগতো, কারণ আমি পিক করতে পারতাম ইজিলি। কিন্তু শেন ওয়ানকে আমার মনে হয়েছে যে ডেঞ্জারাস বলার আর কি। ও ব্যাটসম্যানের সাথে এত মাইন্ড গেম খেলে। আপনি এক ম্যাচে আমার মনে আছে ফতুল্লায় আমি খেলছি, তো আমি গার্ড নিয়ে দাঁড়াইছি ব্যাটিংয়ের জন্য, কিন্তু সে 2 মিনিট হয়েছে আসতেছে না। সে আর কি আমাকে চিন্তা করাচ্ছে, আমি যাচ্ছি যত তাড়াতাড়ি ওর বল ফেস করে আমি নার্ভাসনেসটা সরাই। তো ও ছিল জিনিয়াস একজন প্লেয়ার, শেন ওয়ান। আপনি বলছিলেন যে আসলে জাতীয় দলের সঙ্গে খেলার পরে থেকে আপনার বেশিরভাগ সময় ঈদ কেটেছে দেশের বাইরে। এবার অন্ততপক্ষে আপনি দেশে ঈদ করছেন, সেক্ষেত্রে আপনার আসলে অনুভূতিটা কেমন? যদি আপনি বলেন যে আগের অভিজ্ঞতাগুলো, যে আগে ঈদগুলো কীভাবে কাটতো? আমার খেলা শুরু করার পরে আসলে আমার ফার্স্ট ঈদ ছিল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2000 সালে জানুয়ারিতে আমরা শ্রীলঙ্কায় গিয়েছিলাম। তখন আমার প্রথম ঈদ দেশের বাইরে। ওদিন আমরা নামাজ পড়ে আমাদের প্র্যাকটিস ম্যাচ ছিল, আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে গিয়েছিলাম। পরে আবার কুরবানি ঈদের সময় আমি দেশের বাইরে গেলাম, বাংলাদেশ এই টিমের হয়ে ঈদের দিন আমরা গিয়েছিলাম। তারপরে তো ন্যাশনাল টিমের হয়ে প্রায় 12-13টা ঈদ করেছি। সবচেয়ে খারাপ একটা ঈদ ছিল আমাদের পুরো বাংলাদেশের জন্য 2003 ওয়ার্ল্ড কাপ ঈদের আগের দিন, কুরবানি ঈদের আগের দিন আমরা কানাডার সাথে হেরেছিলাম। এটা একটা দুঃখজনক একটা দিন ছিল সবার জন্য। আর আরেকটা ঈদ আমার খুব স্পেশাল, নিউজিল্যান্ডে আমি তখন ক্যাপ্টেন ছিলাম 2007-08-এ যখন আমরা নিউজিল্যান্ডে গিয়েছিলাম। তখন আসলে জাভেদ ভাই ছিলেন টিমের সাথে। জাভেদ ভাই খুব আর কি সিনিয়র একজন মানুষ, কিন্তু উনি খুব আপসেট হয়ে যেতেন। আমরা সকালের পুরো টিম গেলাম নামাজ পড়তে। আমরা যখন দেশের বাইরে ঈদ করি আমার ভাল লাগে কেন, আমাদের পেয়ে তারা খুব আনন্দ পায়, কারণ দেশে আমরা যারা থাকি আমাদের দেশের প্রতি অতটা ফিলিংস থাকে না, কিন্তু যারা দেশের বাইরে থাকে মনে হয় যে তাদের ফিলিংসটা কিন্তু অন্যরকম। এবং যদি পায় আবার ক্রিকেটার বা স্পোর্টসম্যান এরকম, তো আমাদের পেয়ে তারা খুব খুশি। নামাজ পড়লাম, নামাজ পড়ে আসছি, জাভেদ ভাই দেখি রুমে এসে কান্না পুরা হাউমাউ করে। আবার ক্রিকেটে ফিরে আসি, ক্যাপ্টেন হিসেবে কাকে ভালো লাগে? ক্যাপ্টেন হিসেবে দেখেন আমি বাংলাদেশের দুর্জয় ভাই ছিলেন প্রথম টেস্ট ক্যাপ্টেন, ওনার থেকে শুরু করে আমি লাস্ট পর্যন্ত মাশরাফি, সাকিব এগুলো খেলেছি, মুশফিকও খেলেছি। তামিমের আন্ডারে আমার খেলা হয়নি, সবাই আন্ডারে আমার খেলা হয়েছে। মাশরাফিকে কিভাবে মূল্যায়ন করবেন ক্যাপ্টেন হিসেবে বা অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে কেমন? অসাধারণ। কিন্তু আপনি সবচেয়ে স্ট্রং জায়গাটি কোনটি? সবচেয়ে আমার চোখে যদি বলেন যে বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন যদি বলেন, অবশ্যই রেকর্ডে মাশরাফি, হাবিবুল বাশার, সুমন ভাই এই দুজন থাকবেন রেকর্ডে, এবং তারা চমৎকার ক্যাপ্টেনও। কিন্তু ওভারঅল যদি আপনি বলেন ক্রিকেট সেন্স যদি বলেন, আমার কাছে মনে হয় যে খালেদ মাহমুদ সুজন ভাই ছিলেন খুব চমৎকার একজন লিডার। উনি খুব প্লেয়ারদের ফ্রিডম দিতে পারতেন, সুযোগ সুবিধা তৈরি করে দিতে পারতেন। ওনার সময় হয়তো আমরা কোনো ম্যাচ জিততে পারি নাই, কিন্তু ওনার সময় টিমটা কিন্তু গোছানো হয়েছিল। খুব চমৎকার একজন লিডার, কারণ আমি ঢাকা মেট্রোতে ওনার আন্ডারেই খেলে এসেছি। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন। রেকর্ড হয়তো বা ওনার ফরে না, কিন্তু ওভারঅল যারা আমরা চিনি খেলাধুলা প্রচুর চমৎকার। আমাদের একটি বিট আছে পঞ্চপাণ্ডব, খুব সংক্ষেপে যদি আমি বলি যে পঞ্চপাণ্ডবকে আপনি কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করবেন? অবশ্যই তারা একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন ওই টিমটা, ওই পঞ্চম পাণ্ডব যারা বলতেছেন অসাধারণ সময় কাটিয়েছেন 2014 থেকে 2018 পর্যন্ত তাদের কেরিয়ারের বেশ সময়। হাতুরা সিং ওই সময়টা ছিলেন, ওইটা হাতুরা সিংকেও একটা ক্রেডিট দিতে হবে। এবং ওই সময়টা সৌম্য সরকার, মুস্তাফিজ, তাসকিন এই 3টা প্লেয়ার
এবং অন্য যারাও আসছিলেন তারাও পারফর্ম করেছেন। তো তাদের জন্য এই পঞ্চম পাণ্ডবেরও অনেক ইজি ছিল যে কিছু কিছু সিরিজ আপনি সৌম্য সরকার একাই 15 ম্যাচ, প্রথম 15টা ইন্টারন্যাশনাল ওয়ানডে ম্যাচে তার অ্যাভারেজ ছিল 50, স্ট্রাইক রেট ছিল 100, লাইক সেহবাগ, বীরেন্দ্র সেহবাগের মতন। মোস্তাফিজ প্রথম সিরিজে এসেই 5টা করে উইকেট নিয়ে সিরিজ ইন্ডিয়ার সাথে জিতলো। তো অবশ্যই সবাই মিলেই একটা টিম হয় রেজাল্ট পেতে হলে, কিন্তু তাদের কন্ট্রিবিউশন তো অনেক ছিল বাংলাদেশের জন্য। শেষের দিকে চলে আসছি আমরা সম্প্রতি একটি কথা শুনছি, সাকিব আল হাসানকে নিয়ে কথা শুনছি যে তাকে দলে ফেরানোর ব্যাপারে। আপনি বর্তমান টিমের ব্যাটিং কোচ, সাকিবের জায়গাটা কিভাবে দেখছেন? তাকে কি আসলে এই দলে আপনি পেলে আপনার জন্য আসলে লাভ কি?